এই প্রশ্নটিতে দেওয়া আছে লব এক্স, লবের মান হচ্ছে এক্স, আর বলছে হর লবের বর্গের সমান। তাহলে লবটা কত লিখে ফেলি আমরা। লবটা হচ্ছে এক্স আর হরটা হচ্ছে লবের যে বর্গ, লবের বর্গ কত, লব ছিল এক্স, লবের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, লবের বর্গের সমান। এখন বলছে ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার। অপশনে তো এটা নাই, কাজ করলেই হবে। উপরে একটা এক্স, নিচে দুইটা এক্স, কাটাকাটি করলে কি হবে, উপরে ওয়ান আর নিচে একটা এক্স, এই যে এক্স দিয়ে কেটে দিলে একটা এক্স থাকে, আর উপরে তো ওয়ান, ওয়ান বাই এক্স। এই ওয়ান বাই এক্স হচ্ছে গ নাম্বার অপশনে আছে ওয়ান বাই এক্স। দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? তো আমরা শুরুতেই সংখ্যা দুটি ধরে নেব। একটি ধরলাম 12x, আরেকটি হচ্ছে 12y। আমরা কেন 12x ধরলাম আর একটা 12y ধরলাম, এই হিসাবের সুবিধার্থে। আর এই যে এখানে দেখা যাচ্ছে গসাগু কিন্তু 12। এই যে সংখ্যাটা 12x, এটাকে যদি ভেবে লিখি 12, আর একটা সংখ্যা হচ্ছে 12y, 12, তাহলে আমরা গসাগু বের করার প্রসেস কি জানি, যেটা কমন মিলে যায় সেটা থেকে নিতে হবে। যে 12 মিলে গেছে সেখান থেকে 12, তার মানে এই যে সংখ্যা দুটি গসাগু কত, 12, দেওয়াই আছে 12, তাই এইভাবে নিছি 12x 12y। এখন বলছে সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 60। তাহলে এইখানে দেখি সংখ্যা দুটির বিয়োগফল কত, একটা 12x মাইনাস 12y ইকুয়াল টু 60। তাহলে 12 কমন নিলাম, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60। আর এই 12 যখন আমার এখানে ভাগ হবে, 60কে 12 দিয়ে ভাগ দিলে x মাইনাস ওয়াই এর ভ্যালু বের হবে তখন 5। এবার লক্ষ্য করি লসাগু বলছে কিন্তু 2448। লসাগু কত হবে, এই যে সংখ্যা দুটি, একটা 12x একটা 12y, এখানে যদি লিখি 12, x 12, y, যেটা মিলে যাচ্ছে সেখান থেকে একটা নিতে হবে 12, আর যেগুলো অমিল সবগুলো নিতে হবে। তাহলে অমিল x আছে y আছে, তাহলে কি হবে লসাগু 12xy, আর লসাগু দেওয়াই ছিল 2448। তাহলে 12xy এর ভ্যালু হচ্ছে 2448। এখান থেকে পেয়ে গেলাম xy এর ভ্যালু হচ্ছে 204। 12 দিয়ে ভাগ দিলে এই রেজাল্টটা আসবে 204। তাহলে আমাদের কাছে দুটি ভ্যালু চলে আসছে, একটা x মাইনাস ওয়াই আর একটা এক্স ওয়াই। এক্স আর ওয়াই এর মান বের করার জন্য আমাদের এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করলে সুবিধা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা বের করে নেব সূত্রের সাহায্যে। লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 5, 5 এর উপর স্কোয়ার হলে 25, আর এক্স ওয়াই তো 204, তো 4 দিয়ে এই 204কে গুণ করলে 816 আসবে, দুইটা যোগ করলে 841, এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে এদিক চলে আসলে রুট হবে, তখন এক্স প্লাস ওয়াই হচ্ছে, আর 841 রুট হচ্ছে 29। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 29। এখন আমরা এটা আর এটা যোগ করব, ওয়াই ওয়াই তো কেটে যাবে, এক্স আর এক্স 2x, লিখে দিলাম 2x ইকুয়াল টু 5 আর 29 যোগ করলে হবে 34। তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে 17। ঠিক একইভাবে এখান থেকে আমরা ওয়াই বের করে নিতে পারবো। ওয়াই তাহলে কত আসবে, এখানে যদি 17 হয় তাহলে ওয়াই আসছে এখানে 17, এদিকে চলে যাবে, 29 থেকে 17 যদি আমি বাদ দিই তাহলে আসবে ওয়াই এর মান কত, 12। এখন আমরা যে সংখ্যা দুটি ধরে নিয়েছিলাম সেখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। একটি সংখ্যা ছিল 12x আর একটি ছিল 12y, তো 12 গুণন 17 204, আর একটা 12 গুণন 12 144। তাহলে অ্যান্সার হবে 204 আর 144। 144 আর 204 যে অপশনে আছে এটা হচ্ছে ঘ, এইখানে 144 আর 204। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই টাইপের ম্যাথগুলো আমরা এই সূত্র দিয়ে অনায়াসেই করে ফেলতে পারবো। এখানে এ হচ্ছে দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি, আর বি হচ্ছে প্রস্থের হ্রাস বা বৃদ্ধি। এখানে বলছে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হবে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ দুটাই বৃদ্ধি করা হবে, যদিও বর্গক্ষেত্রের সব বাহুই কি সমান। আমরা এখন অ্যাপ্লাই করি, এখানে 10 প্লাস 10, 10% বৃদ্ধি বলছে, প্লাস উপরে 10 ইন্টু 10, নিচে 100, যেটা আসবে সেটাই রেজাল্ট। তাহলে উপরে যে 0 0 0 0 কেটে দিলাম, 10 আর 10 কত হয়, 20 হয়, আর এখানে কাটাকাটি করার পরে কি থাকে, 1 থাকে, 10 10 20, আর 1 হচ্ছে কত, 21, তার মানে অ্যান্সার হবে কত, 21%। অপশন খতে আছে 21%, এটাই সঠিক অ্যান্সার, 21%। বার্ষিক 6.5% সরল সুদে 1600 টাকার 5 বছরের সুদ কত? তো সুদের সূত্র আমরা জানি, আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি হচ্ছে 1600, আর হচ্ছে 6.5, 6.5, ওই যে পার্সেন্ট আছে তার জন্য নিচে 100, আবার এখানে দশমিক আছে এটা তুলে দিলাম নিচে 10, ইন্টু হচ্ছে এন, এন এর মান হচ্ছে 5 বছর, 5। এখন আমরা কাটাকাটি করলেই উত্তর চলে আসবে, যে 0 0 0 0 কেটে দিলাম, 5 2 10, 2 8 16, 8 দিয়ে 65কে এখন গুণ করব। 8 দিয়ে 65কে গুণ করলে কত আসবে,
8 5 40 শূন্য থাকে কত 4, 8 6 48 আর 4 52 মানে 520। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ 520 টাকা। এখানে ভ্যালু দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে আমরা যদি 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে কিন্তু আমরা কি 8ab এর কোনো সূত্র জানি না, কিন্তু আমরা 4ab এর সূত্র জানি। তাহলে লিখে ফেলি 4ab, এটার সাথে 2 গুণ করলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল, আর থাকে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু আমরা জানি 4ab এর সূত্র। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই টোটালটার সাথে গুণ আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে গুণ দিলাম। আবার এইটার সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ভ্যালুগুলো বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। a প্লাস বি এর ভ্যালু √7, এখানে √7 এর উপর স্কোয়ার হলে রুট আর স্কোয়ার কেটে যাবে, শুধু থাকবে 7। আর এখানে মাইনাস তো আছে, a মাইনাস বি এর ভ্যালু কত √5, তাহলে রুট আর স্কোয়ার চলে যাবে, শুধু থাকবে 5, 7 মাইনাস 5। অপরদিকে এখানেও ঠিক একইভাবে 7 প্লাস 5, তাহলে 7 আর 5 12 হয়, আর এখান থেকে বাদ দিলে 2 হয়। 12 আর 2 গুণ করলে কত হবে? 24। অ্যান্সার হবে খ 24। এই প্রশ্নটিতে a⁴ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴ এর ভ্যালু দেওয়া আছে 8, আর a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ারের ভ্যালু 4 হলে ab এর মান কত? এটা পাওয়ারটা বেশি a⁴, এটা হচ্ছে পাওয়ারটা ছোট। তো ছোট যে পাওয়ারটা থাকবে ওটা আমি লিখে ফেললাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার 4, আর বড় যে পাওয়ারটা এটা এখন এখানে লিখলাম a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8। এইটাকে এখন আমি একটু ছোট করে নেব। এখানে আছে a⁴, আমি যদি এটাকে লিখি a স্কোয়ার উপরে স্কোয়ার, ব্যাপারটা কিন্তু একই a⁴। ঠিক একইভাবে যদি আমি এখানে লিখি b⁴কে বি স্কোয়ার উপরে বি স্কোয়ার, তাহলে একটা উপরে a স্কোয়ার, টোটালটাকে যদি a ধরি এটার উপরে স্কোয়ার, এই টোটালটাকে বি ধরলে এটার উপরে স্কোয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস 2 ইন্টু এই যে a ইন্টু বি। তাহলে এটা কিন্তু আমার সূত্র হয়ে গেল একটা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে a প্লাস বি, টোটালটা এটা a স্কোয়ার বাট a প্লাস বি স্কোয়ার বাট বি হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে। বাট এইটা সমান তো এটা না, এখানে যেমন a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা হচ্ছে একটা a স্কোয়ার বি স্কোয়ার ছিল, বাট এখানে তো আসছে দুইটা a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমাকে যেটা করতে হবে, কি করতে হবে? আমাকে বিয়োগ করে দিতে হবে একটা a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 8। তাহলে এখন তো সূত্র পেয়ে গেলাম আমি এই লাইন থেকে এটা, মাইনাস এখন এই a স্কোয়ার আর বি স্কোয়ারকে একসাথে লিখবো এ বি উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 8। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, এই টোটালটাই a আর এটা b। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে লিখে ফেলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, বাট এ বিটাকে আগে লিখলাম a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে লিখবো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 8। এখন দেখেন আমাদের প্রশ্নে দেওয়া ছিল a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কিন্তু 4, আর এখানেও আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 4। তাহলে আমরা এই 4টা এখানে বসাই দিব। তাহলে এটার ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে ধরেন এখানে 4 বসাই দিলাম আমরা এখানে 4। এই 4টা কি হবে? এদিকে গিয়ে ভাগ হবে না? তাহলে এই 4টা এদিকে গিয়ে ভাগ হলে কি আসবে? a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আসবে তখন? 8কে 4 দিয়ে ভাগ দিলে 2 আসবে। এখন এই a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এই ভ্যালুটা উপরে লিখে ফেলি। এইটার সাথে মিলানোর জন্যই এই বড়টাকে ছোট করা হলো। এখন আমাদের মান লাগবে কি? এ বি, কেটে দিলে তো বাদ, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে, উল্টো কাজ করতে হবে। বিয়োগ করলে এখানে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এ স্কোয়ার বাদ, বি স্কোয়ার বাদ, এ বি এটাও প্লাস এ বি, তখন হবে 2ab, আর 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এই 2 এদিকে চলে আসলে কাটাকাটি হবে, 2 2 কেটে যাবে। তাহলে এবির ভ্যালু কত হবে? এবির ভ্যালু তখন বের হবে 1, অপশন খ 1। a প্লাস 1/a ইকুয়াল টু হলে a⁵ মাইনাস 1/a⁵ ইকুয়াল টু হোয়াট? এখানে আমরা লক্ষ্য করব যে লিখি একটু, a প্লাস 1/a ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 2, এর ভ্যালু কত বসাইলে 2 আসবে? এটা এমনিতেই বোঝা যাচ্ছে। এখানে যদি আমি 1 বসাই প্লাস এইখানেও 1 যদি বসাই, 1/1 মানে 1, যে কোনো কিছু সংখ্যার নিচে 1 থাকে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে। আমি যদি এখানে 5 লিখি, তার মানে 5 এর নিচে কি আছে? 1 আছে। 7/1 আছে মানে এটা 7, তার মানে কি উপরে 1 নিচে 1, শুধুই এখানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে? 2 হবে। সো বোঝা যাচ্ছে এখানে এর ভ্যালু কত?
ওয়ান। এখন এর ভ্যালু তো আমরা পেলাম ওয়ান, এই ওয়ানটা এখন এখানে বসাই দিব। তাহলে ওয়ানের উপরে ফাইভ হবে, এর ভ্যালু যেহেতু ওয়ান, ওয়ানের উপর ফাইভ কেন, ওয়ানের উপর 100 বসালেও এটার ভ্যালু কি হবে, ওয়ানেই হবে। ওয়ানের উপর ফাইভ মানে 5টা ওয়ান গুণ করবো, 5টা ওয়ান গুণ করলে কি একই আসবে, মাইনাস উপরে ওয়ান, নিচে আবার এর উপর ফাইভ মানে কি ওয়ানই আসবে। তার মানে আবারও রেজাল্ট কি আসবে, ওয়ান মাইনাস, যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকতে পারে, ওই ওয়ানের কোনো ভ্যালু আর নাই, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো। সো রেজাল্ট হচ্ছে ঘ নাম্বার, অ্যান্সার জিরো। 6x² - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? প্রকৃতি বের করতে হলে শুরুতেই আমাদের এই দ্বিঘাত সমীকরণটির এ বি সি এর মানগুলো বের করে নিতে হবে। আমরা একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এটার সাহায্যে বের করে নিব। এর ভ্যালু 6, বি এর ভ্যালু -7, সি এর ভ্যালু -4। তো পেয়ে গেলাম এ বি সি। এখন ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। এই নিশ্চয়কের ভ্যালুর উপর, যে নিশ্চয়কের মানটা বের হবে সেটার উপরেই নির্ভর করবে সমীকরণের মূলদ্বয় কেমন হবে। আমরা আগে নিশ্চয়কটির মানটা বের করি, b² - 4ac, মান বসাই দিলাম, b এর মান -7 হোল স্কয়ার -4 ইন্টু এর মান 6 ইন্টু c এর মান -4। ক্যালকুলেশন করলে মাইনাস আছে, স্কোয়ার যেহেতু 49, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 6 24, 24 আর 4 গুণ করলে হবে 96, আর এই 49 আর 96 যোগ করে দিলে আসবে 145, অর্থাৎ 145। আর এই 145 জিরোর থেকে বড় না ছোট, জিরোর থেকে বড়। যদি জিরোর থেকে বড় হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব। মূলদ্বয় কি হবে, জিরোর থেকে বড় হলে বাস্তব হবে এবং অসমান হবে। এই নিশ্চয়কের মান যদি জিরোর থেকে বড় না হইতো, অর্থাৎ জিরোর থেকে ছোট হইতো, জিরোর থেকে ছোট হলে কি হইতো, মাইনাস মান আসতো, তখন কিন্তু এই মূলদ্বয়ের প্রকৃতি হইতো অন্যরকম, তখন মূলদ্বয়ের প্রকৃতি হইতো জটিল। আর যদি এই নিশ্চয়ক অর্থাৎ b² - 4ac এর ভ্যালু জিরো বের হইতো, তাহলে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হতো, তখন মূলদ্বয়ের প্রকৃতি হইতো বাস্তব এবং সমান। আর এই রেজাল্টটা, এই ধনাত্মক রেজাল্টটা যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো, যেমন 16, 25, 36, তাহলে কি হইতো, মূলদ্বয় মূলদ হইতো। কিন্তু এটা তো আর পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা কি হবে, মূলদ না, এটা অমূলদ। তার মানে এই অ্যান্সারটা ঠিক আছে। আবার আমরা দেখছি যেহেতু ধনাত্মক, জিরোর থেকে বড়, অসমান, এটাও ঠিক আছে, আবার বাস্তব, তাহলে অ্যান্সার কি হবে, সবগুলোই। এখানে যে প্রশ্নটা ছিল a + c > b হলে নিচের কোনটি সত্য? আমরা অপশনগুলোর দিকে তাকাই, অপশনগুলো দেখলে বুঝতেছি যে আমরা এখান থেকে সিটাকে আউট করছে। তাহলে আমরা যদি সি কে বাদ দিই উভয় পক্ষ থেকে, তাহলে কি হবে, a + c - c, এদিকেও কি হবে, -c। যোগ বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। গুণ ভাগ করলে মাইনাস দিয়ে তখন চিহ্নের পরিবর্তন হইতো। সি তো বাদ, তাহলে কি থাকে, a > b - c। তাহলে অপশন কোনটা, ক নাম্বারে দেখা যাচ্ছে এই অপশনটা, a > b - c, এটাই অ্যান্সার। 11⁴x + 12 = 5⁴x + 12 হলে x এর মান কত? এখানে বেজ হচ্ছে 11 আর এর উপরে পাওয়ার হচ্ছে 4x + 12 ইকুয়াল 5 হচ্ছে বেজ, তার উপরে পাওয়ার হচ্ছে 4x + 12। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার দুইটা কিন্তু একই, 4x + 12, 4x + 12। যেহেতু পাওয়ার দুইটা একই, তাহলে আমরা কি লিখতে পারি, যে বেজ দুইটাও কি হবে, একই হবে। তাহলে 11 = 5, বাট 11 = 5 আদৌ কি সম্ভব, সম্ভব নয়। তাহলে এই ম্যাথটার সমাধান কি, এটার সমাধান 4 থেকে 5 সেকেন্ডের ভিতর বের করা সম্ভব। আমি প্রথমে বেসিকটা একটু বুঝাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে যেমন আছে 11 এর উপর 4x + 12, যদি আমি ধরে নিই যে 4x + 12 এর মান 1, এটা যদি 1 হয় তাহলে এটাও তো 4x + 12, এটার মানও 1 হবে। তাহলে 11 এর উপরে যদি 1 লিখি, 5 এর উপরেও কি হবে, 1 হবে। তো 11 = 5 আদৌ সম্ভব হবে না। এখন যদি এটার মান 2 ধরি, তাহলে 11 এর উপর 2, এখানেও তাহলে কি 4x + 12, এটার মানও কি হবে, 2 হবে। 11 এর উপর 2 মানে স্কোয়ার আছে, 121 হবে, এটা 25 হবে। 121 = 25 সম্ভব, সম্ভব না। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার উপর, যেমন একটা সংখ্যা x, এর উপরে যদি আমি 0 নিই, এটার রেজাল্ট কি 1। 5 এর উপর যদি 0 নিই, সেটার মানও কি 1। 11 এর উপর যদি 0 নিই, সেটার মানও কি 1। তাহলে এই 4x + 12 এর মান যদি আমরা 0 বসাই, 11 আছে, তাহলে 11 এর উপর 0 ইকুয়াল দিলাম 5 আছে, যেহেতু এটার মান 0, তাহলে এই 4x + 12 কি 0, তাহলে 0। 11 এর উপর 0 মানে কি 1, 5 এর উপর 0 মানে কি 1, তখন কি 1 = 1 লেখা যাবে না, যাবে।
তাহলে যেটা দাঁড়ালো 11-এর উপরে 4x প্লাস 12 ইকুয়াল টু 5-এর উপরে 4x প্লাস 12, এটা ইকুয়াল হবে তখনই যখন 4x প্লাস 12 এর মান হবে 0। তাহলে আমরা ওটা লিখে ফেলি 4x প্লাস 12 এর মান কি 0। তাহলে 4x এর মান কত, এদিক 12 চলে গেলে -12, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে -3। তাহলে এখানে অ্যান্সার দাগাবো -3 খ। অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যদি আর দুটি পাশাপাশি না থাকে, মানে এই আর দুটি পাশাপাশি যদি না থাকে। তাহলে এই কন্ডিশনে আমরা না যাই, আগে আমরা সিম্পলি করে ফেলি যে অ্যারেঞ্জ শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। তাহলে এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা লেটার। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড দিচ্ছি, কারণ একই আছে কয়টা লেটার রিপিট আছে আর কি। এই যে দুইটা আর আছে, তার মানে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আবার এও আছে দুইটা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে অ্যারেঞ্জ শব্দটিকে সাজানো যাবে এইভাবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আর প্রশ্নে চাইছে আর দুটি পাশাপাশি না জানি থাকে সেভাবে কতভাবে সাজানো যাবে। আর আমরা যেটা করব এখন, আর দুটিকে পাশাপাশি রেখে সাজাবো। তাহলে দুটি আরকে, এই যে এই দুটি আরকে একটি মনে করে যদি আমরা সাজাই তাহলে বর্ণ হবে কয়টা, 6টা। এই যে 6টা বর্ণ 6 ফ্যাক্টোরিয়াল, নিচে কিন্তু আবার 2 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এই যে দুইটা এ আছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল। আর এই দুইটা আরকে নিজেদের মধ্যে সাজানো যাবে কিভাবে, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। কারণ কি, কারণ দুইটা বর্ণ আছে এখানে, আর ওই বর্ণ দুটো আবার একই, দ্যাটস ওয়াই নিচে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলে কি হয়, 1 হয়। মূলত কি হয়ে যাবে তাহলে, এইটার সাথে যদি 1 গুণ করে দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুইটি আর পাশাপাশি রেখে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলোকে সাজানোর সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এই টোটালটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করে দিই 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দুইটি আর পাশাপাশি না রেখে মোট সাজানো সংখ্যা। তাহলে এটা ক্যালকুলেশন করলে যাওয়া হবে 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটাও 2, তাহলে 2 2 কত হবে 4, মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 5040কে 4 দিয়ে ভাগ দিলে বের হবে 1260, আর 720কে 2 দ্বারা ভাগ করলে 360। 1260 থেকে 360 বাদ দিলে রেজাল্ট আসবে 900। তাই সঠিক অ্যান্সার হবে এখানে 900। একটি পার্টিতে উপস্থিত প্রত্যেক ব্যক্তি পরস্পরের সাথে করমর্দন করে। যদি মোট 66টি করমর্দন হয় তবে পার্টিতে কতজন লোক উপস্থিত ছিল। করমর্দনের সংখ্যা বের করার সূত্রটি হলো NC2। এখানে n হচ্ছে ওই পার্টিতে কতজন লোক আছে, আর 2, এই 2টা হচ্ছে করমর্দন করতে তো 2জন লোক লাগে, তাই NC2 হচ্ছে করমর্দনের সংখ্যা। এর সংখ্যাটা বলে দিচ্ছে এখানে 66, করমর্দন হয়েছে 66টি। এখন বের করতে হবে ওই পার্টিতে লোকের সংখ্যা কত, n এর মান। তো ক্যালকুলেশনটা যেভাবে করব, নিচে 2 আছে 1, 2 আর উপরে আছে n, তাহলে n ইন্টু n মাইনাস 1। এটা কিভাবে লিখলাম এটা আমি একটু দেখাই দিই। ধরেন লিখলাম 8C2, এটা কি করব, নিচে 2 আছে 1 থেকে শুরু করব, 1 ইন্টু 2, এখানে যদি 3 থাকতো লিখতাম 1 2 3, আর এখানে মোট দুইটা, উপর থেকে কমবে এখন 8, 8 এর পরে 7, কাটাকাটি করলেই অ্যান্সার চলে আসবে 2 4 8, 4 7 28। যদি ওই পার্টিতে 8 জন লোক থাকতো তাহলে করমর্দন হয়তো 28টি, কিন্তু এই পার্টিতে করমর্দনের সংখ্যা 66। এখন ওই লোক বের করতে হবে, লোক তো অবশ্যই 8-এর থেকে বেশি, সেটাই বের করবো। আর যেটা দেখালাম ওখানে এই 2 আছে 1 ইন্টু 2, আর এইখানে যদি 8 হতো, n এর মান যদি 8 হয় তাহলে কি হবে, 8 ইন্টু কি 7 হওয়ার কথা না, তাহলে ওই যে ওইটাই, এখানে n এর মান যদি 100 হয় তাহলে 100 থেকে একবার দিলে 99, 100 ইন্টু 99। এখন প্রশ্ন, আমরা কি এখানে 98 লিখতে পারবো? হ্যাঁ লিখতাম, যদি এখানে 3 থাকতো। 3টা যদি হতো তাহলে 3টা পর্যন্ত নিচে নামতো। তাহলে ক্যালকুলেশনটা কন্টিনিউ করি, এখানে 66 আছে, তাহলে n আর n মাইনাস 1 যদি গুণ করি, n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 2 এর সাথে 66 গুণ দিলে হবে 132। এখন 132কে এদিকে নিয়ে এসে মিডিল টার্ম করবো, n মাইনাস n মাইনাস 132 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করার প্রসেসটা হচ্ছে এই যে -132, আর এখানকার a আছে 1, এখানে ভ্যালুটা এই 1 আর -132 এই দুটো গুণ করলে হয় -132, তাই এইখানে যে যোগ বিয়োগটা করবো এটা ভাঙবো, গুণ করলে যাতে -132 হয়, -12 আর 11 যদি গুণ করি -132 হবে, আবার -12n থেকে +11n করলে -n হবে। সব ঠিক আছে। এখন এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে n থাকে, n - 12 + 11 কমন নিলে n - 12 ইকুয়াল টু 0। এখন যে রেজাল্ট আসতেছে n - 12 আর একটা কি
n প্লাস 11 ইকুয়াল টু 0। এইখানে এখন n এর একটা মান বের হবে 12 12, আর একটা বের হবে n এর মান -11। -11 তো অগ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, কারণ মানুষের সংখ্যা মাইনাস হতে পারে না। তাহলে n হচ্ছে কত? 12। 12 জন মানুষ করমর্দন করছে, এই হচ্ছে অ্যান্সার 12। এখন n এর জায়গায় 12 বসালেই করমর্দনের সংখ্যা 66টি বের হয়ে যাবে। আমরা একটু টেস্ট করি। 12c2, এই 12c2 কি হবে? নিচে তাহলে 1 ইন্টু 2, আর উপরে কি হবে? 12 ইন্টু 11। আর কি যাবো নিচে? 10 লিখবো না, এখানে যদি আরও থাকতো তাহলে লিখতাম। ওকে, 2 6 কত? 12, 11 6 66। এই হচ্ছে আমাদের করমর্দনের সংখ্যা, যেটা দেওয়া ছিল 66, আর আমরা বের করছি n এর মান 12। নিচের কোনটি কিউ এর প্রকৃত উপসেট? এখানে আর হচ্ছে রিয়েল নাম্বার, সব সংখ্যা, যত বাস্তব সংখ্যা আছে। কিউ হচ্ছে মূলত সংখ্যা। বাস্তব সংখ্যার ভেতরে কি আছে? অমূলত সংখ্যাও আছে, মূলত সংখ্যাও আছে। এই হচ্ছে বাস্তব সংখ্যা, তার একটা উপসেট হচ্ছে কিউ, মূলত সংখ্যা। আর এই মূলত সংখ্যার ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, সবই আছে। এই জেড হচ্ছে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে মূলত সংখ্যা কিউ এর উপসেট হচ্ছে জেড। এখানে প্রশ্নটা বলছে নিচের কোনটি কিউ এর প্রকৃত উপসেট? অ্যান্সার হবে জেড। আর এন হচ্ছে এখানে স্বাভাবিক পূর্ণ সংখ্যার সেট, 1 থেকে শুরু করে 1 2 3 চলতেই থাকবে অসীম পর্যন্ত। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তো 500 থেকে যদি 200 বাদ দিই, থাকবে কত? 300। এই 300কে যদি 7 দ্বারা ভাগ করি, রেজাল্ট আসবে 42.85 সামথিং এরকম। সেই ক্ষেত্রে এটাকে 43 ধরে নিয়ে যদি উত্তর দাগাই দেওয়া যায় এখানে খ 43, অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। বাট এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস না। আমরা একটু রিয়েল প্রসেসটা দেখি। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? মানে 200 থেকে 500 এর ভিতর যে সংখ্যাগুলো আছে এদেরকে 7 দ্বারা যাতে ভাগ দেওয়া যায়। আমরা একটু কাছাকাছি সংখ্যা দেখি। 200-র কাছাকাছি সংখ্যা যেমন 210, এটাকে গুণ করতে সুবিধা হবে। 7 দিয়ে যদি 30কে গুণ করি, 7 30-এ 210, তার মানে 210কে ভাগ করা যাবে। আমরা একটু তাহলে কমাই নিই। 7 30-এ যদি 210 হয়, তাহলে 7 29 দিয়ে গুণ দিলে হবে 203। আমি লিখি 203। এই 203কে 7 দিয়ে কি করা যাবে? ভাগ করা যাবে। তাহলে এর সাথে আবার যদি 7 যোগ করে দিই 210, এটাকেও 7 দ্বারা ভাগ করা যাবে। এভাবে ব্যাপারটা চলতে থাকবে। আমরা একটু 500 এর কাছাকাছি কোনো সংখ্যা কল্পনা করি যেটা 7 দ্বারা ভাগ যাবে। যেমন 70 দিয়ে যদি 7কে গুণ করি, 490 হবে। কিন্তু 7 সাথে 49 আর 0 থাকে 490। তাহলে আরও একটু যাবে, কিন্তু 7 যোগ করলে 497। তাহলে 500 এর কাছাকাছি সংখ্যাটা হবে কি? 497। এইভাবে চলতে থাকবে, চলতে 497 পর্যন্ত যাবে। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। 203, 210, এইভাবে চলতে থাকবে, যেটা 200 আর 500-এর ভিতরের যে সংখ্যাগুলো। আর মিডিলের গুলো তো আমরা জানি না, কিন্তু আমরা তো এখন ধারা ব্যবহার করে এটার অ্যান্সার বের করে ফেলতে পারবো। এই যে এটা একটা ধারা, এই ধারাতে কতটা পদ আছে, এই পদ সংখ্যাটা যদি আমরা বের করে ফেলতে পারি ধারাটির, তাহলেই কিন্তু আমরা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তাহলে পদ সংখ্যার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড প্রতি পদের পার্থক্য প্লাস 1। তো এখানে শেষ পদ হচ্ছে 497 মাইনাস 203, প্রতি পদের পার্থক্য আমরা জানি 7 প্লাস 1। 497 থেকে 203 যদি বাদ দিই তাহলে হয় 294। এই যে নিচে 7 প্লাস 1, 294কে 7 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসবে 42। 42 আর একে কত হবে? 43 হবে। এই হচ্ছে 43, একদম রিয়েল প্রসেসে বের করা হয়েছে। 1/2, 2/3, 3/4 অনুক্রমটির সাধারণ পদ কোনটি? এখানে দেখি 1 2 3 পরেরটা কি হবে? 4 হবে। 2 3 4 পরেরটা কি হবে? 5 হবে। এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে যদি একটু লক্ষ্য করি, উপরে 4 নিচে 5, প্রত্যেকটা থেকে কিন্তু এক বেশি। নিচে উপরে 3 নিচে 4, উপরে 2 নিচে 3। তাহলে আমরা যদি এভাবে লিখি n/n+1, তাহলে কি হবে? এখানে যদি এখানে মান বসাই n এর মান 1, তাহলে নিচে কি হবে? 1 + 1 2 হয়ে যাবে, যে হাফ। এখানে যদি 4 বসাই 4, নিচে কি হবে? 4 + 1 5 হবে। সো এটার সাধারণ পদ হচ্ছে অনুক্রমটির n/n+1। সঠিক উত্তর হচ্ছে খ, n/n+1। এইখানে একটা ধারা দিছে, দিয়ে বলছে ধারাটির সাধারণ অনুপাত কত। যেহেতু বলছে সাধারণ অনুপাত কত, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বের করার প্রসেস হচ্ছে এই প্রথমটা ছাড়া পরের যে কোনো একটা পদ নিব। ধরেন আমি নিলাম এখানকার দ্বিতীয় পদটা নিলাম -1, তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দেব।
এই যে 1/√5 দিয়ে ভাগ দেব। তো ভাগ দিলে যেটা দাঁড়াচ্ছে -1 উল্টে যাবে, উপরে √5 নিচে 1। তাহলে রেজাল্ট কি আসতেছে? 1 তো বাদ, -√5। অ্যান্সার হচ্ছে ঘ, -√5। যদি a:b = 2:3 হয়, সেটা লিখে ফেললাম। আরেকটা বলছে b:c = 5:7, সেটাও লিখলাম b:c = 5:7। দেখতেছি এখানে b এর মান 3 আর এখানে b এর মান 5, তো দুটো দুই রকম, আমরা এক করে নেব। এখন এই যে 3-এর সাথে 5 গুণ করলে 15 হবে, আর এই 5-এর সাথে 3 গুণ করলে 15 হবে, তাহলে একই হবে। তাহলে ওইভাবেই প্রসেস করি, 2-এর সাথে এখানে 5 গুণ দিই, 2-এর সাথে 5 গুণ দিলে হবে 10, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15। আর এইখানে যেটা করব, 5-এর সাথে 3 গুণ করলে হবে 15, আর 7-এর সাথে 3 গুণ করলে হবে 21। প্রশ্ন যেটা করা হয়েছে, তবে a:b:c = হোয়াট? তাহলে যে a পাই গেলাম, a হচ্ছে 10, b এর ভ্যালু তো পাচ্ছি 15, আর c হচ্ছে 21। অপশন এতেই আছে 10, 15, 21। এইখানে বলছে abc ত্রিভুজের ab = ac = 5। এটা হচ্ছে abc ত্রিভুজ, ab 5 আর ac হচ্ছে কি 5। বলছে যদি কোণ a এর সমদ্বিখণ্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে। একটু লক্ষ্য করি, যেহেতু এই বাহুটাও 5, এই বাহুটাও 5, তার মানে কি? তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে কোণটাই আমি সমদ্বিখণ্ডক করি না কেন, এই কোণটাকে সমদ্বিখণ্ডক করলাম, এ কোণ সমদ্বিখণ্ডক করলে যেটা হবে, এই যে বরাবর আসলো, এখানে যে বিন্দুটা নিলাম E, তারা বলে দিয়েছে E বিন্দুতে ছেদ করে, তাহলে এইটুকের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য সমান হবে, আর এটা হবে লম্ব। এখানে এই লম্ব AE = 3 সেন্টিমিটার হয় বলে দিছে প্রশ্নে, তার মানে এটা 3। এখন এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, এটা কত হবে? এটা হবে 4। আর এটা বুঝতে না পারলে সহজ হিসাব আছে, যে আমরা জানি অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজ আছে কত? 5, ইকুয়াল টু হচ্ছে এই যে লম্ব স্কোয়ার 3 স্কোয়ার, আর এটা তো বসাই দিলাম আমি জানি তাই, আর এটা না জানলে x স্কোয়ার, এটার মান ধরে নিলাম x স্কোয়ার। এখন বের করব, এখন বের করলে কি হবে? 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, এই সাইডে চলে আসতেছে 9 হচ্ছে, ইকুয়াল টু কি x স্কোয়ার। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 হবে। তাহলে x স্কোয়ারের ভ্যালু কত? 16। তাহলে আমরা কি বলতেছি? x এর মান কত হবে? x এর মান 4, এই হচ্ছে 4। আর এইখানে যেহেতু 4, তাই এটাও হবে কি 4। তাহলে বিসির ভ্যালু কত এখন হবে? 8। এটাই চাইছে, BC = হোয়াট? তাহলে অ্যান্সার 8 সেন্টিমিটার। ABCD চতুর্ভুজের কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C = কোণ 2D হলে কোণ D এর মান কত? আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, ওইটাই লিখছি A প্লাস B C প্লাস D 360 ডিগ্রি। এখন এখানে দেখেন, এইখানে বলে দিছে কোণ A, কোণ B প্লাস কোণ C এর মান কত? 2 কোণ D। তার মানে এইটুকের মান কত? এইটুকের মান হচ্ছে 2 কোণ D, আর এখানে তো D আছেই, কোণ D = 360 ডিগ্রি। এখন এখানে 2টা D, এখানে একটা D, তাহলে কত হবে? 3 কোণ D = 360 ডিগ্রি। আর এই 3টা এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 3 দিয়ে 360কে ভাগ করলে হবে 120 ডিগ্রি। তাহলে কোণ D এর মান কত? কোণ D এর মান হচ্ছে অপশন গ, 120 ডিগ্রি। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা, 2πr × h + r। এখানে 2 তো আছেই, ইন্টু পাই আছে, আর এর মান কত? আর এর মান 2 ব্যাসার্ধ, এই যে 2, এইচ এর মান মানে উচ্চতা, এটা হচ্ছে 6, 6 লিখলাম, প্লাস এই যে 2 ব্যাসার্ধ আর। তাহলে কত হবে? 6 আর 2 গুণ করলে হয় 8, 8 আর 2 16, 16 আর 2 কত হবে? 32, সাথে আছে পাই। সো অ্যান্সার এখানে 32 পাই। অপশনে দেখতে পাচ্ছি খ নম্বর অপশন, 32 পাই বর্গ সেন্টিমিটার। এই টাইপের ম্যাথের জন্য জাস্ট এই সূত্রটা মনে থাকলেই হবে। আবারও সূত্রটা বলতেছি, 2πr h + r।